সংস্কার বাতিল করে নাই, কোনো ভোট এখন কোনোটাই বাতিল হয় না। এটা যে অপতথ্য যে বলা হয়, অপতথ্য বলা হয় যে এটা এই যে গণভোটও বাতিল হয় নাই, জুলাই মানে এখানে চার্টারও বাতিল হয় নাই, কিছুই বাতিল হয় নাই, কিন্তু এটা বলা হচ্ছে যে বাতিল হয়েছে এবং প্রচারণা চলছে। মানে এইটা হচ্ছে বাতিল হয়ে গেছে, বাট স্টিল না মানে এই সমস্ত জায়গাতে কথা বলতে হবে। মানে আপনি ধরেন আমার সময় কিন্তু আপনি কথা বলছেন, আপনি যদি পুরো কথা না শুনতে আপনি মিসকার জুলাই গণভোট দেশও বাতিল হয় নাই, ল্যাপস হয়ে গেছে। আপনি একবার বাতিল ল্যাপস হয়ে গেছে মানে যে 30 দিনের মধ্যে উঠানোর কথা উঠে না, ল্যাপস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে অটোমেটিক। দল এবং ক্ষমতা যদি আলাদা রাখতে হয় তাহলে আপনাকে জুলাই যে সংস্কার এটা লাগবে, কারণ জুলাই সংস্কার আছে, যিনি দলীয় প্রধান ইনি প্রধানমন্ত্রী হতে পারবে না। এনসিপি কে অভিযোগ করতে পারি যে এনসিপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, কারণ হচ্ছে এনসিপি এখন যে কথাটা বলছে যে অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় এনেছে, জনগণের ভোট টোট এগুলো হচ্ছে প্রতারণা, এটা তো আওয়ামী লীগের ভাষা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে যে বিষয় হোক আমরা সেটা সংসদে কিন্তু সমাধান করব, যেটাই হোক। এটা রাস্তায় এসে জনদুর্ভোগ করার, এখন কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবী একটা চরম ক্রাইসিস, আপনি নিজেও জানেন, অনেক দেশে কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে যে হাম, তারপরে এই যে তেলের বিভিন্ন যে ইস্যুগুলো, এটা ইন্টারন্যাশনাল, এটা বাংলাদেশের ইস্যু না। এই জায়গাগুলোতে ওনাদের কথা বলার দরকার, জনগণের পক্ষে থাকার দরকার। আমি মনে করি এই বিষয়গুলোর দরকার। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ করা আলাপে আমাদের সাথে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন জিএসএ। আমার সাথে রয়েছেন সর্দার এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা জাতীয়তাবাদী যুব দল, এবং রয়েছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি করা আলাপে। করা আলাপের আজকের যে আলোচনা, যেটা আমি শুরু করতে চাচ্ছি এই মুহূর্তে, আজ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছেন। এই মন্তব্যটিতে শুরু করতে চাই যে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা এদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, কোনো দুর্ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে তাদেরকে দলে রাখা হবে না, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। সর্দার এম জাহাঙ্গীর হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই সরকার গঠনের পর যারা দেশে যুবদল বা এই যে অঙ্গ সংগঠনের নামে বিভিন্ন ধরনের নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? তার দায় কি কেবল ব্যক্তিকেন্দ্রিক, নাকি আসলে দলের নিয়ন্ত্রণেও কোথাও কোনো ফাটল রয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও অনেকবার বলেছে আমাদের দল এবং এই সরকার সুশাসন পছন্দ করে, সুশাসন এবং সবার জন্য আইন সমান। আমরা কোনো জায়গায় যদি আমাদের কোনো দলের নেতাকর্মী কোনো বিষয় বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটে থাকে, সেটি কিন্তু সঙ্গে সঙ্গে ফাইন্ড আউট করা হয়েছে এবং দলীয়ভাবে তার সেটা বিচারের আওতায় আনা হয়েছে। এবং দলের পক্ষ থেকেও আমরা যখন ক্ষমতার বাইরে ছিলাম, আপনি জানেন অন্তর্বর্তী সরকার ছিল, তখনও কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে, থানায় বলা হয়েছে। সো আমি মনে করি যে এটা কোনো বিষয় নয়। আসলে এটা কতদিন আগের কথা বলছেন যে বহিষ্কার কার্যক্রম চলমান? এটা আমাদের চলমান, এটা আমাদের চলমান। যেমন আপনি কোনটা বিষয়টা বলছেন এটা আমি আগে আপনাকে বলি, তাহলে আমি পার্টিকুলার আপনাকে উত্তর দিতে পারবো। যেহেতু আপনি একটু বললে যে কোনটা পার্টিকুলার। আচ্ছা, নির্বাচনের আগে আমরা যখন দেখলাম যে বিএনপির অনেক মানুষের কাছে অভিযোগ আসছিল যে বিএনপির নেতারা অনেক জায়গায় চাঁদাবাজি করছে, অভিযোগটি আসলে খুব স্টাবলিশড হয়ে গেছে। দেখেন, ওই সময় যত বহিষ্কারের খবর আমরা পেয়েছি, এখন কি ততটা পাওয়া যাচ্ছে? কিছু ঘটনা আপনি বলি, কিছু ঘটনা আমাদের দলের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে। দেখুন,
আপনারা একটা দেখছেন মিটফোর্ডের একটি ঘটনা আমি আপনাদেরকে উদাহরণ দেই। ওইখানে কিন্তু একটি গোষ্ঠী বা একটি পক্ষ আমাদের যুব দল বা আমাদের বিএনপির লোকজনের প্রতি একটা মব সৃষ্টি করেছিল, একটা ন্যারেটিভ সৃষ্টি করে দলের, যেহেতু নির্বাচনের আগে তখন দলকে একটা বেকায়দায় ফেলানোর জন্য একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছিল। কিন্তু পরবর্তীতে পুলিশ কিন্তু এটা বলেছে এবং আইন শৃঙ্খলার অন্যান্য যারা গোয়েন্দা সংস্থা আছে এবং অন্যান্যভাবেও তখন কিন্তু দেখা গেছে যে ওইটার সাথে আমাদের দল জড়িত না, তাদের ব্যক্তিগত কিছু বিষয় এবং আমাদের দলের যে নেতাকর্মীর বিষয়ে এটাকে অভিযোগ তোলা হয়েছিল এবং সেটা কিন্তু উনি ওটা জড়িত না, এটা আইন শৃঙ্খলা বাহিনীও বলেছে এবং অন্যান্য যারা আরও এটার সাথে ছিল তারাও সেটা বুঝতে পারছে। এবং পরবর্তীতে কিন্তু যে আন্দোলনটা করেছিল আমাদেরকে একটা বেকায়দায় ফেলানোর জন্য আমাদের দলকে, সেখান থেকে যারা আন্দোলন যে গোষ্ঠীটা করেছিল তারা কিন্তু সেখান থেকে পরে গত এক মাসে কতগুলো বহিষ্কার সেটা সরে আসছে। আপনার কোনো দেখেন ধারণা দিতে পারেন গত এক মাসে বহিষ্কারের বিষয় না, গত এক মাসে আমাদের সংগঠনে চাঁদাবাজি হয়নি? ওই রকম কোনো কিছুই হয়নি। আপনি দেখুন যে কোন জায়গায় চাঁদাবাজি হয়েছে। এটা একটা আমাদের একটা পরিকল্পিতভাবে আমাদের দলকে এটা একটা যেহেতু আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি, এটা আপনি নিজেও জানেন, এবং আমরা সুন্দরভাবে সরকার পরিচালনা করছি। কিছু গোষ্ঠী বা পক্ষ তাদের এখন ধরেন তো বলার কোনো কিছু নাই। আমাদের দল, আমাদের সরকার দেখেন জনাব তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ইস্তেহারে, সেখানে কিন্তু যে গোষ্ঠীটা বলেছিলেন সেগুলো কিন্তু অলরেডি আপনারা দেখছেন। আমার হাতের দাগ দেখুন এখনো উঠে যায়নি। আমাদের এই যে ভোট দিয়েছি এই কালির দাগ ওঠার আগেই কিন্তু আমরা নির্বাচনে বাস্তবায়নে যাচ্ছি। আপনি দেখেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, এর মধ্যে কৃষি কার্ডের বিষয়, আমাদের খাল খননের বিষয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি কিন্তু এই কাজগুলো শুরু করেছে। আমাদের এই উন্নয়ন কাজকর্মগুলোকে একটা ভিন্ন খাতে প্রভাব প্রদান এবং আমাদের দলের একটা ইমেজের করার জন্য এটা পরিকল্পিতভাবে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন আমাদের বিরুদ্ধে। আমি আবার আসবো আপনার কাছে। ব্যারিস্টার আল মামুন রাসেল, যেমনটা শুনছিলাম সরদার জাহাঙ্গীর হোসেনের মন্তব্যে যে দলের ইমেজ নষ্ট করার জন্য পরিকল্পনা করে এ ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়, এ ব্যাপারে আপনি কতটুকু একমত? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পরামর্শ যুক্ত করার জন্য। সাথে আমার যেজন সহ প্যানেলিস্ট তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্টার নিউজে যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের আসলে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট আমরা দেখি, রাজনীতিতে আমরা যারা ক্ষমতায় আসার পর একরকম আচরণ, ক্ষমতায় না থাকলে একরকম আচরণ। মানে আমরা সবসময় দেখতে পাই যে 180 ডিগ্রিতে যারা ক্ষমতা আসে তারা সবসময় 180 ডিগ্রিতে ইউটার্ন নেয়। আপনি ইতিপূর্বে আপনি যদি এক্সাম্পলগুলো তাকান, দেখেন একসময় যারা তত্ত্বাবধায়ক সরকারের কথাটা নিয়ে আসছিল তারাই পরবর্তীতে ক্ষমতা আসার পর তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। এবং কি যারা ক্ষমতায় যখন ছিল না বলেছে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, পরবর্তীতে আবার ক্ষমতা আসার পরে মানে সংবিধানকে এমন অবস্থা ধর্মীয় গ্রন্থের পর্যায়ে আমি বলছি আমি বললাম হচ্ছে আমাদের যে আচরণ, রাজনৈতিক যে আচরণগুলো আমরা দেখি, ক্ষমতা আসলে একরকম, ক্ষমতা যাওয়ার পর অন্যরকম। আপনি দেখেছেন এই যে বিএনপির এবার সরকারি দল ক্ষমতা আসার আগে আমরা দেখেছি প্রায় 10,000 চাঁদাবাজির জন্য বহিষ্কার করা হয়েছে। তারপরে হচ্ছে টিআইবির একটা রিপোর্টে আমরা দেখেছি প্রায় 200 জন হত্যা শিকার হয়েছে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে নিজের দলীয় কর্মীকে হত্যা করেছে। কিন্তু ক্ষমতা আসার পর আমরা দেখেছি বহিষ্কারের জিনিসটা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তার মধ্যে প্রায় 6,000কে আবার নিজের দলে ফেরানো হয়েছে। এবং কি আপনি দেখবেন, আপনি জাহাঙ্গীর ভাই একটু আগে বললো যে এখন তো কোনো ঘটনা ঘটছে না, এখন ঘটনাকে আনা হচ্ছে না। আপনি দেখেন ট্রাইব্যুনাল, এই যে আমাদের প্রসিকিউটর সেমুম রেজা, তিনি বিএনপি তথ্য প্রযুক্তি যে বিভাগ আছে সেই বিভাগের সদস্য, বা 1 কোটি টাকা আওয়ামী লীগের একজনের কাছে সে চেয়েছিল যে তাকে মামলা থেকে সরাবে 1 কোটি টাকা, সেটা কিন্তু একেবারে দৃশ্যমান। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে বহিষ্কারের কোনো কিছু দেখি নাই। তার মানে এভাবে শত শত ঘটনা আছে কিন্তু এগুলো দৃশ্যমান আনা হয় না। এবং এগুলোকে আগে যেভাবে আপনি যেভাবে এক্সাম্পল ক্রিয়েট করেছেন, তারেক রহমান সাহেব যে আগে যেভাবে এক্সাম্পল ক্রিয়েট করেছে, পরবর্তীতে সেই এক্সাম্পলটা ধরে রাখতে পারছে না। আমি এই জন্য বলেছি আমাদের রাজনীতিতে বা আমাদের সমাজে আমরা দেখতে পাই যে ক্ষমতা আসার আগে আমরা একরকম আচরণ করি, আবার ক্ষমতা যাওয়ার পরে আমরা ভিন্ন রকম আচরণ করি। আপনার আশেপাশে আপনি শুনতে পারেন চাঁদাবাজি হচ্ছে, এরকম উদাহরণগুলো পান কিনা? যেটি বলছিলেন আমাদের গেস্ট কথা বলছিলেন যে সরদার জাহাঙ্গীর হোসেন, তেমন কোনো ঘটনা এখন আসছে না। আমি আপনাকে সেটাই বললাম, আসছে না, আসতে দিচ্ছে। আপনি দেখেন যে 10,000 যখন বহিষ্কার করা হয়েছে সবগুলো ঘটনা কিন্তু আসে নাই, কিন্তু যখনই যেখান থেকে তথ্য পেয়েছে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে ক্ষমতা আসার পরে এই বিষয়গুলো
অনেক কিছু মানে মানে আসার সুযোগ হচ্ছে না, এবং কি যেটা আসছে সেটাকে ধাপাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং কি আপনি দেখেন এই যে সাইমন রেজা, সে তো সদস্য ছিল, তথ্য প্রযুক্তির বিভাগের সদস্য ছিল, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে বা কোনো কিছু আমরা দেখেছি? দেখি নাই। আপনি সব জায়গায় আপনি যে অনেকগুলো মব, যেমন আপনি দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো হয়েছে একটা মব তৈরি করে, সেখানে যে মব তৈরি করেছে, যারা তৈরি করেছে তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি বা তাদেরকে কোনো এর মধ্যে নিয়ে আসছি। আপনি বিভিন্ন জায়গায়, আপনি ক্ষমতা আসার পর বিভিন্ন জায়গায় আপনি বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি মবকে কোরবানি করেছেন, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হেনস্থা করা হয়েছে। কেন হেনস্থা করা হয়েছে? কারণ 21শে ফেব্রুয়ারি যে দোয়া অনুষ্ঠান, সেই দোয়া অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের নাম নেওয়া হয়নি, এই জন্য তাকে হেনস্থা করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে কি আমরা কোনো পদক্ষেপ দেখেছি? সেই বিষয়ে আমরা কোনো পদক্ষেপ দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি যিনি, সাবেক ভিসি যিনি ছিলেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে ভিসিকে নিয়োগ করা হয়েছে, সেই ভিসি যখন ফুল দিতে 21শে ফেব্রুয়ারিতে গিয়েছিলেন, ওনাকে পিছনে রেখে, উনি বর্তমান এক্সিস্টিং ভিসি ছিলেন, ওনাকে পিছনে রেখে পরবর্তীতে ফুল দেওয়া হয়েছে। এই যে একটা মব তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা কোনো কিছুই দেখি না। তার মানে আমরা দেখেন আমাদের সমস্যা হচ্ছে কি, আমি আপনাকে শুরুতে বলেছি যে আমরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা যাওয়ার পর আমরা ভিন্ন রকম। আপনি দেখেন এই যে প্রশাসক নিয়োগের বিষয়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানের বাইরে গিয়ে, আপনি জানেন আমাদের সংবিধান আর্টিকেল 59 বলা আছে যে সিটি কর্পোরেশনের যে ইলেকশনগুলো হয় সেখানে মেয়র মাস্ট বি ইলেক্টেড হইতে হবে। যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রশাসক নিয়োগ করছিলেন, তখন বিএনপি থেকে সবচেয়ে প্রথম বিরোধিতা করা হয়েছে যে প্রশাসক নিয়োগ করা যাবে না। কিন্তু পরবর্তীতে আমরা ক্ষমতা আসার পর কি দেখেছি, সবচেয়ে বেশি এই যে প্রশাসক যেটা অসাংবিধানিক ছিল সেটাকে সাংবিধানিকরণ করেছেন ওনারা। এখন প্রত্যেকটা জায়গায় প্রশাসক নিয়োগ করেছেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসক নিয়োগ, প্রত্যেকটা জেলাতে করেছেন, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে দিয়েছেন, প্রত্যেকটা সিটি কর্পোরেশন। তাহলে আপনি যদিও তারা বলছেন যেটা সাময়িক, এটা খুব বেশি দিনের জন্য না। অন্তর্বর্তীকালীন সরকারও তো সাময়িক করেছিল, তখন তো আপনি বিরোধিতা করেছিলেন, আপনি অসাংবিধানিক কথাবার্তা বলেছেন এটা অসাংবিধানিক, এটা সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন। কিন্তু যখন আপনার কাছে মানে আপনি যখন গ্রহণ করবেন সেটা মিষ্ট, আপনার বিপরীত পক্ষে গেলে এটা দুষ্ট হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয় আমাদেরকে ফিরে আসতে হবে, তো ক্ষমতা আসার পর এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আবার আসবো আপনার কাছে। এবার আসতে চাই আবুল হাসান রুবেল আপনার কাছে। এই এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হচ্ছিল যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া সরকারে আসার পর, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই যে প্রতিটি সরকারই কি আসলে ক্ষমতায় আসার পর বা 2/3 মানে মেজরিটি নিয়ে যখন আসে কোনো সরকার, তখন কি তাদের এই ধরনের মেন্টালিটি তৈরি হয় কিনা যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে কারণে আর কোনো কিছুকে তোয়াক্কা করে না? এটি প্রথম প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, প্রথমত আমি একটু মানে বলি যে আমার অনেকগুলো বিষয় আসলে নিয়ে এর ভিতরে কথা হয়েছে। তার ভিতরে একটা বিষয় হচ্ছে যে ধরেন সরকার তো আসলে ক্ষমতাসীন হয়েছে খুব বেশি দিন হয়নি, এখনও 1.5 মাস মতো হয়েছে। তার ভিতরে অনেকগুলো তারা পদক্ষেপ নিয়েছে, তাদের ইশতেহার অনুযায়ী কিছু কাজের পদক্ষেপ নিয়েছে, সেগুলো আমরা অবশ্যই মনে করি এগুলোকে ইতিবাচক। এখন এই ইতিবাচক কাজের পাশাপাশি তারা কি এমন কিছু করছে না যেগুলো আসলে জনগণের মানে আকাঙ্ক্ষা পূরণ করছে? না, এরকম কাজও আছে। ধরেন ঈদের সময় বা তার পরবর্তীতে সড়ক দুর্ঘটনা, হামের ফলে শিশুদের মৃত্যু হওয়া, এগুলো সবই অনাকাঙ্ক্ষিত। কোনোটার ক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী কাঠামোর সমস্যা আছে, কোনোটার ক্ষেত্রে হয়তো আগের সরকারেরও দায় আছে, বিভিন্ন জিনিস আসলে আছে। আমাদের সমস্যার সমাধান একদিনে হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের এই যে বিশেষত উনি যখন বলছিলেন তখন আমার কাছে এটা মানে এইটা আমি অনেক আগেও দেখেছি যে আসলে অপতথ্য এবং ভুল তথ্য অনেক সময় ব্যবহার করা হয় আসলে সরকারকে ঘায়েল করার জন্য। এইটা খুবই বাজে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হচ্ছে। যেমন উনি বললেন সাইমুম রেজার কথা, সাইমুম রেজা বিএনপির কোনো তথ্য বা গবেষণা সেলের সদস্য না। তথ্য গবেষণা সেলের সদস্য হচ্ছে সাইমুম পারভেজ, দুজন আলাদা ব্যক্তি। হ্যাঁ, একবারে পোস্টেড আইন বিষয়ক সম্পাদক সাইমন রসে তালুকদার। একজন বলছে, একবার এটা একজন বলছে ওটা আমি বলি কাউন্টার দেন। আপনি তথ্য গবেষণা বলেছেন তো? জি জি, হ্যাঁ, আমি তথ্য গবেষণার কথা বলছি। আপনি যখন বলছেন আমরা কিন্তু উত্তর দেই। আমি বলি যে সাইমুম রেজা এবং সাইমুম পারভেজ দুজনকে গুলিয়ে ফেলার একটা ব্যাপার আসলে আছে। দুজন আসলে আলাদা ব্যক্তি। ফলে এখানে যিনি দায়িত্বে আছেন তারেক রহমানের সঙ্গে তথ্য গবেষণায়, তার নাম হচ্ছে সাইমুম পারভেজ। তো সাইমুম পারভেজ আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে মানে একসাথে আমরা কাজ করেছি। ফলে এটা যখন গুলিয়ে ফেলা হয় তখন আমি নিজেই তো কনফিউজ হয়ে যাই যে আমি তো যে সাইমুম পারভেজকে চিনি সে তো এটার সাথে কোনোভাবেই যুক্ত না। হ্যাঁ, তো সেইটা একটা আমার কাছে মনে হয়েছে যে দুইটা গুলিয়ে ফেলা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে এই যে বিভিন্ন সময় এর আগেও আমরা দেখেছি যে যখন এখন একটা আলোচনা হচ্ছে যে এই আলোচনায় ধরেন যে সমস্ত
জিনিস জুলাই সনদের সাথে কোনোভাবে যুক্ত না, হ্যাঁ, সেগুলোকেও বলা হচ্ছে যে আচ্ছা এটা জুলাই সনদের লঙ্ঘন। তো দুইটা ধরেন যে সমস্ত অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, হ্যাঁ, তার ভেতরে যেমন গুম অধ্যাদেশ কিংবা অধ্যাদেশ, এগুলো আমি মানে ওইগুলোতে আমি এটা অন্য উদাহরণ আকারে আসছে, ওইটা নিয়ে আলোচনার ভেতরে আমি পরে যাব। আমি বলছি যে ধরেন এইগুলো যখন আসলে আমি নিজে এই গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে না, হ্যাঁ, কিন্তু এইটাকে যদি আপনি বলেন যে এটা জুলাই সনদের অংশ, তখন তো এটা আসলে অপতথ্য। আপনি আসলে ইচ্ছাকৃতভাবে ডিস্টর্ট করছেন তথ্য। এই তথ্য ডিস্টর্ট করা যখন হয় তখন জনগণের কাছে একটা ভুল বার্তা যায়। এবং আসলে আমাদের সত্যের উপরে দাঁড়িয়ে থাকা উচিত। যে দলই করি সত্যের উপরে দাঁড়িয়ে থেকেই আসলে কথা বলা উচিত। এবং সত্যের উপরে দাঁড়িয়ে থেকে কথা বলার জায়গাটা প্রতিষ্ঠা করাটা বাংলাদেশের রাজনীতিতে খুবই জরুরি। আচ্ছা, আবুল হাসান রুবেল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এখন তিনি পদ ছাড়ার পর থেকে দলীয় প্রধান ও সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব একই সঙ্গে পালন করবেন না, নীতিগত জায়গা থেকে তিনি সরে এসেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের কাছে থেকে এই তথ্যটা আমরা পেয়েছি। এখন আপনারা যে বলছেন এই যে নীতিগত জায়গা, অন্যদিকে এনসিপি অভিযোগ করছে যে আপনারা বিএনপির সংসদীয় স্বৈরতন্ত্রের অংশীদার হয়ে পড়েছেন। এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখেন? ধরেন আমি এনসিপিকে অভিযোগ করতে পারি যে এনসিপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। কারণ হচ্ছে এনসিপি এখন যে কথাটা বলছে যে অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় এনেছে, জনগণের ভোট টোট এগুলো হচ্ছে প্রতারণা, এটা তো আওয়ামী লীগের ভাষা। হ্যাঁ, তাই এনসিপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তাহলে এখন এটা নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি কে কি মন্তব্য করেছে, এটা নিয়ে আমি যেতে চাই না। আমি বলি যে আমাদের সিদ্ধান্তটা আমি বলি যে আমাদের এটা আসলে দলীয়ভাবে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত, যিনি সরকারে যাবেন তিনি দলের প্রধান আসলে পদে থাকবেন না। এটা আমরা আসলে মৌলানা ভাসানীর যে নীতি, যে সরকার এবং দলকে একটা আলাদা জায়গায় রাখা এবং সরকারের জায়গা আর দলের জায়গাকে সরকার বা নানান ধরনের কর্মকাণ্ড করবে, কিন্তু দল জনগণের পক্ষ থেকে তার উপরে একটা ধরনের চাপ প্রয়োগ করবে যাতে করে জনগণের পক্ষে সে থাকে। এইটাকে মৌলানা ভাসানী বলেছিলেন যে ক্ষমতার ঘোড়ায় জনগণের চাবুক লাগে। তো জনগণের পক্ষ থেকে দল যদি এই দায়িত্বটা পালন না করে, তাহলে যেটা হয় যে আসলে অনেক সময় জনগণের এবং সরকারের ভেতরে বিচ্ছিন্নতা তৈরি হয়, ভুল ডিরেকশনে সরকার যেতে পারে। ফলে জনগণের দল হিসেবে জনসংহতি আন্দোলন প্রথম থেকেই এটা চেষ্টা করেছে যে জনগণের স্বার্থ ছাড়া আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এই জায়গা থেকে আমরা রাজনীতিটা তৈরি করতে চেয়েছি, জনগণের একটা নিজস্ব শক্তি গড়ে তুলতে চেয়েছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণের জায়গা থেকে আমাদের একজন যখন সরকারে গিয়েছেন, তাকেও আসলে এই যে জবাবদিহিতার ভেতরে রাখা এবং দলের যে জনগণের প্রতি অঙ্গীকার সেইটা রক্ষা করার জন্য তিনি নীতিগত যে জায়গা সেই জায়গা থেকে এই পদ ছেড়েছেন। এবং তিনি কিন্তু আবার এটা পরিষ্কার করা দরকার যে তিনি গণসংহতি আন্দোলন ছেড়ে যাননি এবং তিনি আমাদের রাজনৈতিক পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন। আচ্ছা, জোনায়েদ সাকি সাহেব তো জুলাই সংস্কারের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে কাজ করেছিলেন এবং সেই সংস্কারের প্রধান যে অস্ত্র অধ্যাদেশগুলো যেটি আসলে এখন সরকার বাতিল করছে বা সেটির আসলে প্রস্তাব আসছে, এখন এই যে জোনায়েদ সাকি সরকারের একজন অংশ হিসেবে কাজ করছেন এবং আপনারা দল হিসেবে প্রতিবাদ করছেন, দুটি কি সাংঘর্ষিক মনে হয় না? না, কোনো সাংঘর্ষিক না। ধরেন আপনি আমাকে বলেন যে প্রথমত বাংলাদেশের দল, সরকার, রাষ্ট্র এগুলো সব একাকার করে ফেলার ফলশ্রুতি হচ্ছে এখানে স্বৈরতন্ত্রের উদ্ভব। এগুলোকে যখন আপনি আলাদা রাখতে পারবেন, এগুলো যখন একটা পরস্পরের সাথে ব্যালেন্স করতে থাকবে, শুধুমাত্র বিরোধী দলই তো না, মানে ধরেন আমি সরকারের অংশ হিসেবে আমার দল হিসেবে আমি আসলে এই ব্যালেন্সের পার্ট হব এবং বিরোধী দলও আসলে সরকারকে একতরফা সমালোচনা না করে যদি আসলে সরকারের ভেতরে যেগুলো ভালো কাজ করছেন তার প্রশংসা করবেন, যেগুলো খারাপ কাজ করছেন তার সমালোচনা করবেন, তখন আসলে একটা ডেমোক্রেটিক প্রসেস তৈরি হয়। এই পার্থক্য রেখা তৈরি করাটাই একটা ডেমোক্রেটিক কালচারের একটা পার্ট। এই পার্টটা আমাদের আসলে করতে হবে এবং সেটা বাংলাদেশে আসলে দীর্ঘ সময় ধরে এই মানে কালচারটা, ডেমোক্রেটিক কালচারটা তৈরি হয়নি। এইটার একটা অংশ হিসেবেই আমরা এটাকে দেখি। আচ্ছা, ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনি বলছিলেন সাইমুম পারভেজ এই নামটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, কিছু বলতে চান কিনা? এটা রুবেল ভাই মিসকোট করেছেন, সেটা হচ্ছে আমি সাইমুম রেজা বলেছি, অ্যাডভোকেট সাইমুম রেজা, প্রসিকিউটর, মানে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা। তিনি হচ্ছে তথ্য প্রযুক্তি যে দপ্তর আছে সেই দপ্তরের আইন বিষয়ক সম্পাদক। আমি সাইমুম পারভেজ ভাইয়ের সাথে আমি নিজে টকশো করেছি, আমি ওনার কথা বলিনি। সাইমুম পারভেজ ভাই হচ্ছে একজন, উনি বাইরে পড়াশোনা করেছেন, দেশে আসছেন এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে
কি বড় ভাই, আমি এটা ওনাকে আমি বলেছি সাইমুম রেজা, অ্যাডভোকেট সাইমুম রেজা, যেটা হচ্ছে আওয়ামী লীগের একজন আসামি থেকে 1 কোটি টাকা, এটা আপনি দেখেছেন আমাদের বর্তমান যিনি চিফ প্রসিকিউটর আছেন উনি বিএনপির সঙ্গে যুক্ত আছেন কিনা আমি জানি না অবশ্য সেটা, এবং এটা পোস্টেড, আমি এটা বলেছি। তারপরে দেখেন আমি রুবেল ভাইয়ের একটা বিষয় একটু বলি। দেখেন আমাদের গণসংহতি আন্দোলনকে আমরা সবসময় মানে আমরা নিজেরা মনে করতাম, আমি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখেছি, এবং কি সাকিব ভাইকে আমরা দেখেছি জুলাইয়ের একজন যোদ্ধা হিসেবে দেখেছি। কিন্তু সাকিব ভাই বলেছে গণভোটটা ওনার আন্দোলনের ফসল। একসময় সাকিব ভাই এই যখন গণভোটটা যখন হচ্ছিল তার আগে বলছিলেন, কিন্তু উনি ক্ষমতা যাওয়ার পরে এই যে গণভোটের অধ্যাদেশটা বাতিল হলো, তখন আমরা সেটাকে আমরা সম্পূর্ণ, আমি যে একটু আগে বললাম যে ইউটার্ন 180 ডিগ্রিতে ইউটার্ন নেওয়া, সেটাই হচ্ছে, কিন্তু এখন নিয়ে কোনো কথা বলছেন না। তাহলে এই যে রুবেল ভাই বললো যে আমরা দল এবং ক্ষমতা এটাকে আলাদা রাখতে চাই, দল এবং ক্ষমতা যদি আলাদা রাখতে হয় তাহলে আপনাকে জুলাই যে সংস্কার এটা লাগবে, কারণ জুলাই সংস্কার আছে, যিনি দলীয় প্রধান ইনি প্রধানমন্ত্রী হতে পারবে না, জুলাই সংস্কার আছে, কিন্তু আজকে সেটাই চাচ্ছে না। আজকে সরকারি দল আমরা বিরোধিতা এই জন্যই করছি যে সরকারি দল সেটাই চাচ্ছে না যে জুলাই সংস্কার যদি বাস্তবায়ন হয় তাহলে যিনি দলীয় প্রধান হবেন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারছেন না, অথচ এটাই জুলাই সংস্কারের গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল। এখন কত হচ্ছে দেখেন, আপনি জুলাই সংস্কারকে বাতিল করছেন, কোনো সমস্যা নেই, জুলাই সংস্কারকে আপনি এক বলছেন, গণভোটকে বাতিল করছেন, 51% ভোট পেয়েছে এবার বিএনপি ক্ষমতা আসছে, কিন্তু 67% মানুষ তো জনগণ ভোট দিয়েছে। তো তাহলে আপনি একটা বাবার 2টা সন্তান, একটা সন্তান হচ্ছে 51 ভোট পেয়েছে আর একটা সন্তান 67 ভোট পেয়েছে, তাহলে একটাকে আপনি বৈধ বলছেন আর একটাকে অবৈধ বলছেন, আপনি গণভোটটাকে বাতিল করে দিচ্ছেন। আপনি জনগণ ভোট দিয়েছে, দেশ কে চালাবে, প্রথম এই সরকার 2টা ভোট আয়োজন করেছে, একটা হচ্ছে দেশ কে চালাবে সেটাকে আপনি গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু দেশ কিভাবে চলবে, কারণ এবার জুলাই আন্দোলনের মূল এই ছিল রাষ্ট্র সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি আপনাকে, দেখেন জুলাই সংস্কার বাদ দিলাম আমি, কিন্তু আপনি তো বললেন আপনি ইশতেহারের আলোকে ক্ষমতা আসছেন, কিন্তু আপনি বিএনপি যে ইশতেহারটা আপনি একটু দেখেন, বিএনপি যে ইশতেহারগুলো আছে জুলাই সংস্কার বাদ দিচ্ছেন কেন? জুলাই সনদে তো সাইন করেছে বিএনপি। আমি ধরলাম আপনি যেহেতু বাতিল হয় না, এটা যে অপতথ্য যে বলা হয়, অপতথ্য বলা হয় যে এটা এই যে গণভোটও বাতিল হয় না, জুলাই মানে এখানে চার্টারও বাতিল হয় না, কিছুই বাতিল হয় না, কিন্তু এটা বলা হচ্ছে যে বাতিল হয়েছে এবং এটা ওনার চলছে, মানে এইটা হচ্ছে বাতিল হয়ে গেছে, বাট স্টিল না, মানে এই সমস্ত জায়গাতে কথা বলতে হবে, মানে আপনি মানে ধরেন আমার সময় কিন্তু আপনি কথা বলছেন না, আপনি যদি আমার পুরো কথা না শুনতে, আপনি এর আগে মিসগাইড হয়েছেন, এখন আবার হবেন। আমি বলেছি যদি শব্দটা, আমি ইফ শব্দটা বলেছি, আমি বলেছি আপনি গণভোট অধ্যাদেশ বাতিল করেছেন, জুলাই সংস্কার গণভোট অধ্যাদেশ বাতিল হয় না, ল্যাপস হয়ে গেছে, আপনি একবার বাতিল ল্যাপস হয়ে গেছে মানে যে 30 দিনের মধ্যে উঠানোর কথা উঠে না, ল্যাপস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে অটোমেটিক, আপনি বলেন বাতিল করেন। আচ্ছা 30 দিনের মধ্যে না উঠলে এটা তো আসলে তার মর্যাদা হারায়, আমি যতটুকু জানি আপনি বলতে পারবেন আর এটা আইনের ভাষায় বলে ল্যাপস করে ল্যাপস হয়ে যাওয়া, সেই বিষয়ে কি বলবেন? অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, বাতিল করার দরকার নেই তো। আচ্ছা এখন আমরা আপনি যখন এটা ল্যাপস হয়ে যাবে, এটার উত্তরটা এটার উত্তরটা নিয়ে দুজনের কাছে শুনবো। আচ্ছা আমরা মানে প্রথমত বলি যে সংস্কার, জুলাই সনদ এবং গণভোট, এই পুরো প্রক্রিয়াটাকে যদি আপনি প্রথমত বলি যে আমরা একটা জায়গা হচ্ছে যে জুলাই সনদ যেভাবে প্রণীত হয়েছে, সেই প্রণীত হওয়ার একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটা কি, যে আমরা আলাপ আলোচনা করেছি, আলাপ আলোচনার ভেতর দিয়ে মানে অনেক মিটিং হয়েছে, 47টা মিটিং হয়েছে, সেখানে আলাপ আলোচনা হয়েছে, এক ধরনের ঐকমত্য হয়েছে। এইটা বাংলাদেশের কালচারে একটা নতুন সংযোজন, এবং জুলাই সনদ যেভাবে প্রণীত হয়েছে এটা বাংলাদেশে একটা নতুন ঐতিহাসিক দলিল, এটা বলা যেতে পারে, যেইটাতে আসলে সবাই স্বাক্ষর করেছি আমরা। এবং সেই জুলাই সনদ যে আসলে বাস্তবায়িত করতে হবে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এই বিষয়ে কোনো ছাড়ের জায়গা আমরা দিব না, এটা কেউই দেবেন না। বিএনপিও আমার মানে ধারণা যে দিবেন না, এবং তারাও এটা বলেছেন যে তারাও এইটা বাস্তবায়ন করবেন, এ বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে গণভোট মানে গণভোটের রুবেল ভাইয়ের সাথে একটু একমত হয়ে বলি, বিএনপি কে কোথায় কোনো জায়গায় বলেছে যে গণভোট বাতিল করা হয়েছে? না, এখন পর্যন্ত বলেছে। আর এখন ধরেন গণভোট আদেশ আর গণভোট দুইটা কিন্তু আলাদা ব্যাপার। আপনি কি গণভোট বাতিল আর গণভোট আদেশ বাতিল, দুইয়ের ভেতরে একটা পার্থক্য আছে। এখন এই গণভোট আদেশটা কিভাবে দেওয়া হয়েছে,
গণভোট আদেশ কি ঐক্য প্রক্রিয়ার ভেতর দিয়ে যেভাবে হয়েছে সেভাবে দেওয়া হয়েছে? আমি এই আলোচনাটা খুব বেশি যাব না। হ্যাঁ, সেটা দেখা যাবে যে না, হয় নাই। আচ্ছা। এটা আসলে এক ধরনের চাপিয়ে দেওয়া আদেশ। তাহলে এই চাপিয়ে দেওয়া আদেশকেই আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন, কিন্তু এতদিন ধরে যে ঐক্য কমিশনে আলাপ আলোচনার ভেতর দিয়ে যেটা হলো জুলাই সনদ, যেটা আসলে বাস্তবায়িত হওয়ার কথা, সেই জুলাই সনদকে আপনি আর মনে করছেন না যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা তো হতে পারে না। জি, আমরা আবার আসবো। এইটাকে মানে প্রচার করা হচ্ছে এমন ভাবে যে জুলাই সনদ আর বাস্তবায়িত হতে যাচ্ছে না, কোনো সংস্কার আর হবে না। আসছি, জুলাই এটা সনদ হচ্ছে আসলে প্রসঙ্গে আসবো। একটা এক্সট্রিমে অপতথ্য সর্দার এম জাহাঙ্গীর জি, হোসেন, আমি- গণভোটের ফল আমি বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশ্নটা শুনে নেন। হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,000 মানুষ, ওটা 2 না ভোট কোটি 2,25,00,000 মানুষ। নির্বাচন কমিশন বলছে গণভোটে ভোটের হার 60.26%, সংসদ নির্বাচনে ভোটের হার 59.44%। এখন এনসিপি নেতা সারওয়ার তুষার, আমাকে বলতে হচ্ছে কারণ এটা আমাদের মন্তব্য না, নেতাদের মন্তব্য আমাদেরকে আনতে হবে। তো সারওয়ার তুষার অভিযোগ করেছেন যে বিএনপির 51% রায় পেয়ে আপনারা 70% রায়কে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটাকে গিলিয়ে খেতে চাচ্ছেন। এই গণভোটের দাবি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ওইটা যাওয়ার আগে বিষয়ে কি বলবেন? আমাদের একজন প্যানেলিস্ট আছে, আমি ওনার কথাগুলো একটা বিষয় উনি বলেছেন আমাদের দলকে নিয়ে, আমাদের সরকারকে নিয়ে, সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে, যে ওখানে একটা মব করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি উনি বলল। বেসিক্যালি ওখানে আসলে কোনো মব করা হয়নি। আমি আপনাকে বলি, ওইখানে দেখেন বাংলাদেশের গণতন্ত্র, আজকে আমরা যে স্বাধীন দেশে বসবাস করতেছি, এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এইটা আমি মনে করি বাংলাদেশের এবং উনাদের দলও, এই জামাত ইসলাম সহ অন্যান্য সমস্ত দল জিয়াউর রহমান নিয়ে আমি মনে করি কারুর মধ্যেই কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং রেসপেক্টের জায়গার কোনো ঘাটতি নেই। তখন সেই জায়গায় যখন একজন ভাইস চ্যান্সেলর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, যেই রাষ্ট্রের আজকে ওনারা যারা রাজনীতি করতেছে, এই বহুদলীয় গণতন্ত্রের যে কনসেপ্টটা বাংলাদেশে আসছে, সেই ব্যক্তিকে নিয়ে যখন তার প্রতি ন্যূনতম রেসপেক্ট দেখানো হয়নি, সেটা কি একজন নোটিশ করতে পারে না? বলেন, এটা করতে পারে নাকি? যে কোনোভাবে সে ইচ্ছাকৃত বলুক আর অনিচ্ছাকৃত হোক, সেটা উনি একজন দায়িত্বশীল জায়গা থেকে, সেটা জাস্ট ওখানকার শিক্ষক মণ্ডলী, একজন শিক্ষক আর অন্য শিক্ষকরা জাস্ট ওইটাকে নোটিশ করে। এটা তো মব কেসের কোনো বিষয় না। মব কেসি সংস্কৃতি আমরা আনি নাই বাংলাদেশে। মব কেসি সংস্কৃতি এবং 5ই আগস্টের পরে আমরা দেখেছি, আপনারাও ভালো জানেন যে কারা এখানে এনেছে। আরেকটি বিষয় আমি বলি, প্রশাসক নিয়োগ, উনি একটি কথা বলেছেন। দেখেন, প্রশাসক নিয়োগ, আপনি আমাদের সরকার, আমরা বড় দল, আমরা যেহেতু বহু দলের নিয়ে আসছি, আপনাদেরই একটা আছে যে মতের স্বাধীনতা, এটা তো আমাদের দলই এনেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছে, বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে সব ধরনের মত এবং সব ধরনের সমালোচনা সব কিছুই সে কিন্তু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতেছে, নোটিশ করতেছে, ওটাকে সমাধান করার চেষ্টা করতেছে, বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, যে যেভাবে দিচ্ছে। এখন সমালোচনার জন্য আমাদেরকে যেটা বলা হলো যে প্রশাসক নিয়োগ সব জায়গায়, প্রশাসক নিয়োগ সাংবিধানিক। তাহলে আপনারা যারা যে সরকার ছিল ইন্টারিম গভর্নমেন্ট, তখন কি প্রশাসক নিয়োগ হয় নাই? আমি বলি, উত্তর সিটি কর্পোরেশনের এজাজ সাহেব, আমরা একই ইউনিভার্সিটির। না, উনি যে অভিযোগটা করেছেন যে প্রশাসক আমি নিয়োগ যেটা- হলো হ্যাঁ। ইন্টারিম গভর্নমেন্টের সময়, তখন বিএনপি এটার এগেইনস্টে কথা বলেছিল যে এভাবে কেন প্রশাসক নিয়োগ হলো। বিএনপি এখন সে একই কাজ করলো সরকার গঠনের পর। বিএনপি এগেইনস্টে কথা বলেনি। বিএনপি তখন বলেছে যে আপনি নির্বাচন, বিএনপি কিন্তু 5ই আগস্টের পরপরই নির্বাচন চাচ্ছিল, সেই নির্বাচনের মধ্যে স্থানীয় জাতীয় সমস্ত নির্বাচন, সেই জায়গাটা কথা বলছিল যে যত দ্রুত প্রশাসক নিয়োগের এখানে কিছু বলেনি। আচ্ছা, সেখানে যারা তখন নির্বাচন দিয়েছে, আজকে যারা আছে তাদের লোকজনও ছিল ওই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে বেশি কিন্তু ছিল। আমি আজকে এই বিষয়ে একটা যোগ করতে চাই, আপনাকে সরদার বলছি। এম জাহাঙ্গীর হোসেন, যারা আসলে যাদেরকে বসানো হয়েছে প্রশাসক নিয়োগের বেলায়, যাদেরকে দেওয়া হয়েছে, তারা আসলে ইলেকশন করতে গিয়ে যারা জিতেননি, মানে হেরে এসেছেন, তাদেরকে প্রাইস পোস্টিং করা হয়েছে। এই কথাটা তো আসলে না, এরকম তো বিষয় না, এরকম তো বিষয় না। আচ্ছা। আপনি এরকম বিষয় না। আরেকটা জিনিস বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসির কথা উনি বলেছেন যে এখানে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি ইতিমধ্যে বাংলাদেশের প্রায় 20 কোটি জনগণ জেনে গেছেন। একটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই ভিসি আপনারা একটা নির্বাচন প্রক্রিয়া দেখেছেন, সে অলরেডি সমস্ত মানুষের কাছে সে কিন্তু একটা বিতর্কিত ব্যক্তি হয়ে গেছে। তো সেই বিষয়টা নিয়ে আমি মনে করি আর সামনে আনার আমার কোনো প্রয়োজন মনে করে না, সেটা ফার্স্ট। আরেকটা বিষয় বলছি, চাঁদাবাজের কথা উনি যেটা বলল, এইটা একেবারে পরিকল্পিতভাবেই যাদের ভোট নাই, যাদের জনগণের কাছে সমর্থন নাই, এইরকম একটা গোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার বিরুদ্ধে মিথ্যা এই যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে। দেখেন, আপনি বলেন
আমরা এখন সরকারে, আমাদের দল এখন সরকারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেখেন কোথায় কোনো জায়গায় আপনি একটি দেখাইতে পারবেন যে কোনো জায়গায় বিএনপির লোকজন কোথায় কোনো চাঁদাবাজি করে নাই, করলে একটা সঙ্গে সঙ্গে কিন্তু সেটা হয়েছে। আচ্ছা, এখন 5ই আগস্টের ঘটনার কিছু, তখন আমরা সরকারে নাই। দেখেন আমাদের বিএনপির মধ্যেও কেউ কিন্তু গুপ্তভাবে থেকেও আমাদের দলের কিন্তু ভাবমূর্তি নষ্ট করে। আমি একটি ঘটনা বলি, জামাতের একজন নেতা দেখছেন ফয়জুল, সে হঠাৎ করে কিভাবে হলো, মালয়েশিয়া না কোথায় থাকলো, এবার নির্বাচনও করছে। সে যখন ফ্যাসিস্টের সময় সে তার সুবিধা নেওয়ার জন্য বিএনপির মধ্যে সে থাকলো, কিন্তু বেসিক্যালি সে জামাত না, দেখেন জামাত থেকে নমিনেশন নিয়ে নির্বাচন করছে। এরকম অনেক গুপ্ত ব্যক্তি আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম কাজগুলো করছে। আমি আরেকটি বিষয় আসবি, সাইমাম রেজা, যেটা আপনি যে প্রসঙ্গটাতে ছিলাম, আমি আপনাকে কিন্তু বারবার একটা প্রসঙ্গে আনছি, সারওয়ার তুষারের অভিযোগটি নিয়ে আপনি কি বলবেন? এই প্রশ্নগুলো আমার প্রশ্নটার উত্তরটা আসেন, সারওয়ার তুষারের অভিযোগটা কি বলবেন আপনি? সাইমাম, যেহেতু আমার দলের বলা হয়েছে, জুনায়েদ ভাই, রুবেল ভাই অন্য একটি দলের, সেটা আমাকে উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি। সাইমাম রেজা ভাই, আমি জানা মতে আমি দীর্ঘদিন ধরেন ছাত্রদল করছি, ইউনিভার্সিটি ছাত্রদল করছি, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, আমি ইন্টারন্যাশনাল কাজ করছি। আমার জানা মতে এই ব্যক্তি বিএনপির ওইরকম কোনো ব্যক্তি না। তা আমি এটাকেও ওইরকম মনে করতে পারি যে এরকম অনেক ঘটনা আমাদের থাকতে পারে। তারপরেও আমাদের দলের সংস্কৃতি আছে, কোনো বিষয় যখন আসে আমরা সেটাকে চেষ্টা করি, ওটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, সত্য কি মিথ্যা সেটা চেষ্টা করি আমরা সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি দেখেছেন কোনো জায়গায় কোনো ছাড় দিচ্ছে না। আরেকটি বিষয় বলি, গণভোট, এই ব্যাপারে কি আপনারা ছাড় দিচ্ছেন তাহলে? না, এই জায়গায় তো কোনো ছাড় নেই। 51% কথা বলা হচ্ছে, যে 51% আমার জানা মতে উনি এখন পর্যন্ত বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের কোনো কিছু না, আমার জানা মতে। আচ্ছা, আরেকটি বলি, আপনি এই প্রসঙ্গটাতে আসছেন না, এখন আপনি যদি কথাটার উত্তরটা আমাকে একটু দেন, যে এই যে সারওয়ার তুষারের যে অভিযোগ, বিএনপির 51% রায় পেয়ে 70%-এর রায়কে তারা অগ্রাহ্য করছে, এই অভিযোগটা নিয়ে কি দেখেন, বিএনপি 51% রায় পেয়ে 70% এরকম, বিএনপি বিপুল ভোটে যেটা জয়লাভ করছে, এটা আপনি সহ বাংলাদেশের সমস্ত জনগণই দেখেন। এখানে 70% কোনো, এটা তো আমার দেখা মতে কোনো কিছু নাই। এটা এখন অভিযোগ দেওয়ার বিষয়, আপনারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না, না, গুরুত্ব বিষয় না, এটা সত্য না, এটা অভিযোগ দেওয়ার বিষয়। আমরা তো অভিযোগ নিতেই চাই, আমরা জনপ্রিয় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, আমরা আমাদের কাছে বলবেই, এটা আমাদের কাছে বলবেই, অভিযোগ থাকবেই, বা একজন কি বলে সমালোচনা করবে, আমরা তো আসলে মত নিয়ে চলছি আমরা, এগুলো কোনো বিষয় না। তবে ঘটনাটা সত্য না। আরেকটি জিনিস বলি, আমি বলে ফেলছি তারপরে বলি, দেখেন গণভোট বাতিল, এটা কিন্তু উনি যেভাবে বললো, আমাদের দলের উপরে যেভাবে দিল, আপনিও জানেন, আরও যারা আছে, আরও যারা এই দেশের সব মানুষই জানে, গণভোট এখনো বাতিল হয়নি। তাহলে বাতিল যেহেতু হয় নাই, ওনাদের মধ্যে এখনই গণভোট নিয়ে রাস্তায় যাওয়ার দরকারটা কি? আসলে ওনারা অন্য কোনো ইস্যু পাচ্ছে না। ওনাদেরকে আমি ইস্যু দিয়ে দেই, এই যে একটি দল জামাত, ওনাদেরকে একটা ইস্যু দেই। এখন এই যে যুদ্ধ নিয়ে কথা বলতে বলেন, দেখেন ওনারা তো একটা ইসলামিক দল, যদিও তারা শরিয়া আইন আবার মানে না। ওনারা কি করছে, ওনাদেরকে ইরানের পক্ষ নিয়ে কথা বলতে পারেন। জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড যেগুলো করতেছে, এখানে ওনারা সাথে থাকুক, সাথে থেকে মানুষের জনগণ যেটা চাচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। আমি সর্বশেষ ওনাদেরকে জনগণ তো এটাও চেয়েছে যে মানবাধিকার অধ্যাদেশ বাতিলের অপরাধীদের যে দুই ক্রেডিটের একটা কোর্স, উন্নয়ন কোর্স, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের থেকে ম্যান্ডেট নিয়ে তো আসলে কোর্সটা করা ভোটের জয় হয়েছিল। আর জুলাই সংস্কার আমি বাতিল, আসছি, আমি আপনার কাছে বলি, আসবো একটু। জুলাই সংস্কার বাতিল স্টিল নাও, এখন পর্যন্ত কোনো বাতিল হয়নি। যে বিষয় বাতিলই হয়নি সেটা নিয়ে কেন রাস্তায় যাবে, কেনই যাবে? ওনারা কি আসলে ইস্যু খুঁজতেছে? অনেক ইস্যু আছে, আমাদের উন্নয়ন কাজগুলো যাচ্ছে, ওখানে কথা বলেন। তারপরে এই যে ধরেন কিভাবে এখন এই যুদ্ধের মধ্যে দেশে তেল সংকট সমাধান করা যায়, এই সব বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। গণভোট বাতিল, গণভোট আদেশ বাতিল, এই দুটো জিনিস যদি ব্যাখ্যা করেন, আসলে কোনটা বাতিল করা হয়েছে, আমাদের কনফিউশনটা ক্লিয়ার হতো। দেখেন, প্রথম কথা হচ্ছে আদেশ যেটা হয়েছে, আদেশের মধ্যে লেখা আছে 11 নম্বরে যে একটা গণভোট একটা অধ্যাদেশ হবে আদেশের মধ্যে। তার মানে আদেশটা হচ্ছে বাবা আর সন্তান হচ্ছে গণভোট অধ্যাদেশ। আপনি অধ্যাদেশটাকে অলরেডি ল্যাপস হয়ে গেছে, মানে বাতিল করে দিয়েছেন। গুম অধ্যাদেশকে অলরেডি বাতিল করে দিয়েছেন। আপনি বলেন জুলাই সংস্কারটা আপনি করবেন। আচ্ছা, আপনি আমাকে উত্তর দেন, জুলাই সংস্কার যে আদেশ, সে আদেশের মধ্যে বলা আছে যে 2টা শপথ গ্রহণ করতে হবে। একটা শপথ হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সংসদের শপথ, আর একটা শপথ হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা হচ্ছে গণপরিষদের শপথ। তাহলে আপনি প্রথম দিনেই, ক্ষমতা আসার প্রথম দিনেই দ্বিতীয় শপথটা নিলেন না। তার মানে কি আপনি আদেশ বাস্তবায়ন কোথায় করলেন? মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে বুঝতে পারবেন দিন কেমন যাচ্ছে আপনার। আচ্ছা, আপনার আদেশের মধ্যে আপনি কি বললেন? এইজন্য আপনারা রাজপথে যাওয়াটা কি ঠিক মনে করছেন? আমি আসছি, আপনি বললেন আদেশটা, আপনি বললেন কি যে এই যে আমরা যে গণপরিষদের যে শপথ নিব,
এটা এতে নেই, কিসে নেই, আপনার হচ্ছে সংবিধানে নেই, এই জন্য আপনি নিলেন না। তার মানে কি আপনি সংবিধানকে প্রাধান্য দিচ্ছেন, ভালো কথা, প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আপনি প্রাধান্য যদি আপনার সংবিধানে দেন, একটু আগে আমার জাহাঙ্গীর ভাই খুব চমৎকার বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আমরা ওন করি, অন্তর থেকে বলি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু আমাদের সংবিধান কি বলে? ষষ্ঠ তফসিল আপনি যান, স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এখন কথা হচ্ছে তো আপনারা এখন মানেন এটা? না না আচ্ছা, না না, আমি সংবিধানের দোহাই যখন আপনি দিচ্ছেন যে আমরা সংবিধানে যেহেতু নেই এজন্য আমরা শপথটা নিব না, তো তাহলে তো আপনাকে সব দিকে যে আপনার যে জায়গা ভালো লাগবে সেটা নিবেন, যে জায়গা ভালো লাগবে না সেটা আপনি নেবেন না, এটা তো না। আপনি যখন সংবিধানের দোহাই দিয়ে গণপরিষদের শপথটা আপনি নিলেন না, আদেশটাকে আপনি ভায়োলেট করলেন, কিন্তু আপনি যখন স্বাধীনতার ঘোষক আপনি যখন বলছেন জিয়াউর রহমান সাহেবকে, আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জানেন এমপিদের একটা শপথ আছে, মন্ত্রীদের আলাদা একটা শপথ আছে। মন্ত্রীদের শপথের মধ্যে উল্লেখ করা থাকে যে আপনাকে সংবিধানকে সংরক্ষণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষক ঘোষণা দিচ্ছেন কাকে? জিয়াউর রহমান সাহেবকে। আমি শুরু থেকে বলেছি, আমি অন্তর থেকে বলি, আমরা জানি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, কিন্তু আপনাকে প্রথমে তো সংবিধান পরিবর্তন করতে হবে। আপনাকে তো প্রথমে সংবিধান পরিবর্তন করতে হবে, যেহেতু আপনি তার আগেরটা বলেছেন সংবিধানে যতক্ষণ পর্যন্ত শপথটা যুক্ত করবেন না ততক্ষণ পর্যন্ত এই শপথটা আপনি নেবেন না, তো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপনি এখনো পর্যন্ত স্বাধীনতার ঘোষক ষষ্ঠ তফসিল আপনি পরিবর্তন না করে আপনি যে সংসদে দাঁড়িয়ে শপথ ভঙ্গ করে আপনি যে স্বাধীনতার ঘোষক ঘোষণা দিচ্ছেন, তারপরে তো আপনি সংবিধান আচ্ছা, ভায়োলেশন আমার করছেন। একটা প্রশ্ন, বিরোধী দল জামাত কি সংবিধান মানতে চায় না সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়? এটা মানে যদি স্ট্রেট প্রশ্নটা করে ফেলি। দেখেন, প্রথম কথা হচ্ছে সংবিধানটা আমি বলি যে সংবিধান হচ্ছে একটা লবণের মতো, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করে। আপনি দেখেন এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে যা কিছু হয়েছে কোনো কিছু সংবিধান আলোকে হয়নি, একটা শব্দ সংবিধান আলোকে হয়নি। 5 আগস্ট প্রথম দিনে আমাদের এই কি বলে বেগম জিয়া, বাংলাদেশের নেত্রী, আমরা ওন করি ওনাকে যে মুক্তি দেওয়া হয়েছে, কে দিয়েছেন? রাষ্ট্রপতি দিয়েছেন। আপনি জানেন সংবিধানে আমাদের সরাসরি বলা আছে, 48-এ বলা আছে রাষ্ট্রপতি দুটি কাজ প্রধানমন্ত্রী শপথ এবং হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, এই দুইটা ছাড়া, প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারেন না। তার মানে যে প্রথম দিন বেগম জিয়াকে যে উনি করলেন, এটাও সংবিধানে ভায়োলেশন করেছেন। কেন করেছেন? ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। তারপরে যে অ্যাটর্নি জেনারেল যে নিয়োগ দিলেন, আজকে যিনি আইনমন্ত্রী, রাষ্ট্রের প্রধান কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে 5 আগস্টের পরবর্তীতে, 106-এর আগেই অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এটা কিছু উনি সংবিধানের ভিতরে দিতে পারেন? দিতে পারেন না। তার মানে সংবিধানে এই পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু ডক্ট্রিন অফ নেসেসিটি। কেন? আমাদের সংবিধানে, আমি শেষ করেছি, সংবিধানের 7(2)-তে বলা হচ্ছে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। আচ্ছা, জনগণের অভিপ্রায়, তাহলে গণভোটটা জনগণের একটা অভিপ্রায়, সরাসরি অভিপ্রায়, সরাসরি ভোট দিয়েছে মানুষ। তাহলে আপনি যে জনগণের অভিপ্রায়টাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না, আমি তো মনে করি আপনার এই গণভোটের যে রায়টা, এটা সরাসরি জনগণ অভিপ্রায় দিয়েছে, সেটাকে আপনি অবহেলা করছেন। আপনি বলছেন বারবার সংবিধানে দোহাই দিচ্ছেন, তখনই সংবিধানের বিষয়টা আসে। জি, আবুল হাসান রুবেল, যে সংবিধান হচ্ছে লবণের মতো, যে দল যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন তারা ব্যবহার করে। আমি সংবিধান মানে লবণের মতো বলে মনে করি না। ফলে প্রথমত হচ্ছে সংবিধান হচ্ছে একটা জনগণের ইচ্ছার প্রকাশ, এবং জনগণ যখন আসলে রাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার ভেতরে তার একটা চুক্তি হয়। রাষ্ট্র আসলে তাকে কি দিবে, রাষ্ট্র তার জন্য কি কি অধিকার দিবে, তার বিনিময়ে সে রাষ্ট্রকে আসলে কি দিবে, সেটার একটা চুক্তি। এটা হচ্ছে বাংলাদেশের সমস্ত আইনের উৎস। ফলে সংবিধান হচ্ছে সেটা। ফলে আমরা বলেছি যে আচ্ছা, বাংলাদেশের সংবিধানের ভেতরে অনেকগুলো ধারা আছে, অনেক আগে থেকে আমরা বলে আসছি যে অনেকগুলো ধারা আছে যেগুলো আসলে এখানে এক ধরনের স্বৈরতান্ত্রিক কাঠামোর জন্ম দেয়। ফলে এই ধারাগুলোর আসলে সংস্কার করা জরুরি, এটা সংস্কার এগুলো করা জরুরি। যেমন ধরেন বাংলাদেশের যে সংবিধানের 70 অনুচ্ছেদ আছে, 70 অনুচ্ছেদ, এখানে যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা যদি দলের বিরুদ্ধে কথা বলেন তাহলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। এটা আসলে দলের সদস্যদের একটা বিভিন্ন ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়, এবং এটা জনগণের যে প্রতিনিধিত্ব তারা করেন সেটাও আসলে প্রপার প্রতিনিধিত্ব হয় না, কারণ তারা আসলে দলের বাইরে কথা বলতে পারেন না। ফলে এটা আমরা সংশোধনী চেয়েছি, এবং জুলাই সনদে আসলে এই সংশোধনের কথা আসলে এসছে। ধরেন আমরা মনে করি যে আসলে এখানে কোন ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা নাই, হ্যাঁ, ব্যালেন্স অফ পাওয়ারের জায়গা নাই। এই সমস্ত জায়গায় ধরেন আমরা কথা বলেছি, ধরেন বিচার বিভাগের পৃথকীকরণটাকে সম্পন্ন করা, এবং সেটার জন্য যে ধরনের কথাবার্তাগুলো আছে, ধরেন আমাদের এখানে যে এই সমস্ত বিষয় কিন্তু আসলে আমরা আলাপ আলোচনা করেছি, এবং এই জুলাই সনদে আমরা এগুলো জিনিস আসলে অ্যাডাপ্ট করেছি। সেগুলো আসলে সংসদে গৃহীত হওয়ার ভেতর দিয়ে এটা সংবিধানে
আসলে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। একটা হচ্ছে আচ্ছা, আর এখন আমি এই যে যেই দুদক, মানে গুম যেই প্রতিরোধ এগুলো যে বাতিল হয়ে গেল এই ওইটা অধ্যাদেশগুলো, কিন্তু আলাদা এটার অধ্যাদেশ, সঙ্গে- এগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নেই। আচ্ছা। হ্যাঁ, এগুলো কিন্তু সংবিধান বহির্ভূত বলেই তারা অধ্যাদেশ দিতে পেরেছেন। মানে এই অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধান সম্পর্কিত কোনো কিছু হতো তাহলে আসলে তারা দিতে পারতেন না। যে সংবিধান সম্পর্কিত অধ্যাদেশ আসলে তারা দিতে পারেন না। এইটা 106-এ যখন আসলে আপনি দেন ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে যখন দেন, তাহলে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি এটাও কিন্তু আসলে একটা সংবিধানের পার্ট। মানে আপনি যখন প্রধানমন্ত্রী নাই তখন প্রধানমন্ত্রী আদেশ দিবেন কিভাবে? অ্যাবসার্ড। ফলে এই যে এই ডক্ট্রিন অফ নেসেসিটি, এটার ভেতরে অনেকগুলো কাজ হয় এবং এই কৃত কাজ ধরেন আপনি পরবর্তীতে অধ্যাদেশ আপনি এটা আইনে পরিণত করেন না করেন, এই যে কৃত কাজ এটা আসলে বৈধ হয়ে যায়। এর অধীনে যে কাজগুলো করা হয়েছে, ধরেন আপনি গণভোট করেছেন, গণভোট বৈধ। হ্যাঁ, কারণ এই কৃত কাজ এটা এখন গণভোট আদেশ আপনি মানে এটা আইনে পরিণত করছেন না, হ্যাঁ, এইটার উপরে নির্ভর করে না। এটা যে কোনো বিষয়ে এই জিনিসই আসলে অনুসৃত হয়। এটা আমাদের এখানে এর আগেও এইটাই অনুসৃত হয়েছে, এটা আইনের দিক থেকেও এই জায়গায় আছে। এখন আমরা আসি যে ধরেন এই যে জায়গাগুলো যে আসলে এই গণভোটের আদেশ, তারপরে হচ্ছে এই যে মানে ধরেন আমাদের নিজেদের তো আসলে অনেক ধরনের প্রস্তাব আছে যেগুলো আসলে ধরেন যেগুলো জুলাই সনদে গৃহীত হয়েছে তার বাইরেও আমাদের অনেকগুলো প্রস্তাব আছে গণতান্ত্রিকীকরণের। যেমন ধরা যাক যে আমরা নির্বাচন কমিশন এখন যেমন হয়েছে যে জুলাই সনদে আছে যে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগীয় প্রতিনিধিদের দিয়ে হবে। আমরা আরও এরকম কিছু মানবাধিকার কমিশন, তারপরে হচ্ছে এই যে দুর্নীতি দমন কমিশন, এই সমস্ত জায়গায় আরও অনেকগুলো জায়গায় এইরকম কমিশনের আমরা আসলে প্রস্তাব করেছি এটা সাংবিধানিকভাবে থাকার জন্য। আমরা ধরেন প্রস্তাব করেছি যে আসলে এইখানে যে ধরনের আসলে 70 অনুচ্ছেদ বিএনপি 4টি পয়েন্টে তারা বলেছে যে এই 4টি পয়েন্ট ছাড়া বাকি ইয়েতে, আমরা বলেছি 2টি পয়েন্ট ছাড়া বাকিগুলোতে আমরা করব। আমি আপনার সঙ্গে একটু শেয়ার হই, এই 4টি পয়েন্টে কিন্তু বলে নেই যে বাতিল করা হবে বা এটা বলছে যে পর্যালোচনা করা হবে। না, এখন আমরা জুলাই সনদের ভেতরে আর পর্যালোচনা না, মানে এই 4টি বাদে বাকিগুলোতে স্বাধীনভাবে কথা বলতে পারবেন, এটা স্বীকার করে হয়েছে। হ্যাঁ, আমরা বলেছি 2টিতে। ফলে আমাদের কিন্তু দাবি আছে আরো, তার সেইটা আমরা কিভাবে বাস্তবায়ন করব? আমরা আমাদের কথা নিয়ে জনগণের কাছে যাব, জনগণ যখন আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তখন আমরা এটা বাস্তবায়ন করব। একটু যদি যোগ করেন যে অধ্যাদেশগুলো যে রহিত করা হলো, এই অধ্যাদেশগুলো বাঁচানোর জন্য আপনারা কোনো দাবি করেছেন কিনা যে সরকার মানে এটা তো আসলে খুব সদ্যই হলো। জি। হ্যাঁ, এবং অধ্যাদেশগুলোর ভেতরে আমি মনে করি যে গুম কমিশনের যে বিশেষভাবে গুম কমিশনের আমি কথা বলবো যে গুম কমিশনের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা বাতিল করাটা আসলে আমি মনে করি যে এটা কোনো ভালো সিদ্ধান্ত নয়। এবং এইখানে মানবাধিকারের এইখানে গুমের শিকার আমরা সব মানে এখানে বিএনপি অনেক বেশি পরিমাণে হয়েছে এবং অন্যান্য দলও হয়েছে। তা এই যে গুমের মানে সংস্কৃতি, এটাকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করা দরকার। তারপরে ধরেন বিচার বিভাগ সচিবালয় সংক্রান্ত যে আদেশ, সেই আদেশটার আমি মানে কোনো দেখি না, ফল্ট দেখি না। যদি কোনো কিছু এর চেয়ে বেটার কিছু থাকে, হ্যাঁ, এর বেটার কিছু থাকে তাহলে তারা আমাদেরকে বলতে পারেন, সে অনুযায়ী মানে আমরা জনগণ জানতে পারি। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের সকল কিছু জানার অধিকার আছে। আচ্ছা, এই প্রসঙ্গ ধরে সরদার এম জাহাঙ্গীর হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে 4টি অধ্যাদেশ বাতিল করা হলো, এটি কেন করা হলো? এটা তো আসলে জনগণ চেয়েছিল, তাদের সবার ইচ্ছাতেই হয়েছিল, ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে। দেখুন, আমি রুবেল ভাইয়ের সঙ্গে যে কথা প্রচার গুমের একটা ইস্যু ভাই যেটা বললো, আমরা হয়তো বিএনপি আমরা বেশি গুম, আমাদের নেতাকর্মীরা আমি নিজেও গুমের শিকার। আমাকে সেপ্টেম্বরের 2023 সালের 10ই সেপ্টেম্বর আমাকে নিয়ে যায়, 12 তারিখে নিয়ে ছেড়ে দেয়। আমি নিজেও এটা গুম কমিশনেও আমাকে কল করছে। যাই হোক, সেটা আমি আসতেছি, আমি নিজের সহ শিকার। আরও এরকম মানে সব দলে তখন বিরোধী মতের যারা ছিল সব দলের মধ্যে বিএনপি আপনার সবচেয়ে বেশি প্রতিবাদ করার কথা। এখন আমি গুমের শিকারের যেটা বলছে, গুমের যে বিষয়টা, গুমটা কিন্তু এই অধ্যাদেশটা কিন্তু এখনো বাতিল হয়নি। দেখুন, 153টা আমি আসছি 153টা অধ্যাদেশের মধ্যে 58টা আছে। আর সংস্কার যে প্রশ্নটা, তো একটা সংস্কারের পার্ট। সংস্কারের জনক আমি যদি বলি, সংস্কারের জনক, সংস্কার নিয়ে যারা কোনো সময় কল্পনাই করে নাই, চিন্তাই করে নাই, তাদের মাথায় আসে নাই, তার আগেই কিন্তু 2023 সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সংস্কার পরিকল্পনা বাংলাদেশের জনগণকে দিয়েছে। তো সংস্কারের বিষয় নিয়ে বিএনপি কোনো জায়গায় কোনো দ্বিমত নেই। এখন গুমের যে বিষয়টা, এটা যেটা বলতেছে যে গুমের আমরা শিকার হয়েছি, আমরা গুমের অধ্যাদেশ কেন বাতিল করব?
কিছু কিছু বিষয় আছে সেটা আরও বেশি পর্যালোচনা করা হবে, আরও বেশি রিভিউ করা হবে, করে যেহেতু সংসদ আছে সেখানে কথা বলা যাবে। এই সব বিষয়গুলো নিয়ে যে আজকে যেমন রাস্তা গরম করার জন্য, রাস্তা গরম করার তো বহুত ইস্যু আছে, এই সব বিষয় নিয়ে আমি মনে করি যে এখনও সুযোগ আছে। যারা পার্লামেন্টে আছে, পার্লামেন্টে যেহেতু বিরোধী, আমি চমৎকার দেখতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তাকে নিয়ে বসে গল্প করতেছে, কথা বলতেছে, বিভিন্ন সময় বাসায় গেছে তার নিয়ে, এটা আপনারা নিজেরাও জানেন। তা আমি মনে করি এই সব বিষয়গুলো নিয়ে দ্বিমত নেই। দুই একটি যে ঘটনাগুলো আছে আশা করতেছি এগুলো হয়ে যাবে। মাঠ গরম করে জনদুর্ভোগ পোষানো এগুলো মানুষ এখন পছন্দ করে না। আমি মনে করবো এদেরকে রাস্তা থেকে ফিরে সংসদে গিয়ে কথা বলুক, যেহেতু সংবিধান আছে। আরেকটি বিষয় আসি, গণভোটের ইস্যু নিয়ে আপনারা আজকে জানেন, গণভোট নিয়ে রাস্তায় যাওয়ার দরকার নাই, কারণ এখন সংসদ আছে। সংসদ আছে না, এটা তো সংসদেই তারা গরম করতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে যে বিষয় হোক আমরা সেটা সংসদে কিন্তু সমাধান করব, যেটাই হোক। এটা রাস্তায় এসে জনদুর্ভোগ করার, এখন কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবী একটা চরম ক্রাইসিস, আপনি নিজেও জানেন, অনেক দেশে কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে যে হাম, তারপরে এই যে তেলের বিভিন্ন যে ইস্যুগুলো, এটা ইন্টারন্যাশনাল, এটা বাংলাদেশের ইস্যু না। এই জায়গাগুলোতে ওনাদের কথা বলার দরকার, জনগণের পক্ষে থাকার দরকার। আমি মনে করি এই বিষয়গুলোর দরকার। দেখেন, সংস্কারের আরেকটি পয়েন্ট আছে, ওনারা কিন্তু সেটা বলে না। বাংলাদেশের একটি ইসলামী যে দল বলে সেটা কিন্তু বলে না। সংস্কারে কিন্তু নারীদের কথা বলা ছিল, ওনারা নারীদেরকে কিন্তু এই জায়গায় নমিনেশনই দেয়নি, আপনারা নিজেরা জানেন। সংস্কারে কিন্তু আমার রুবেল ভাই জানতে পারে, সংস্কারে কিন্তু উল্লেখ আছে নারীদের কথা 50 থেকে 100, কিন্তু সেটা নিয়ে কিন্তু মাঠ গরম করতেছে না। অর্থাৎ যেটা ওনাদের মনে হচ্ছে যে ইস্যুটা এই এরা শুধু নিজেদের স্বার্থ, দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে না। আমি আরেকটি বিষয় বলি, অ্যাটর্নি জেনারেল নিয়োগের একটা বিষয়, আমি এটা উত্তর দিব। এটা বর্তমান আমাদের যে আইন মন্ত্রী, উনি অত্যন্ত আইন বিজ্ঞ লোক। আমি নিজে ওনার সঙ্গে, ওনার নেতৃত্বে, আমি যেহেতু একটা ফরেন পলিসিতে কাজ করছি, ওনার নেতৃত্বে আমি কাজ করছি, ওনার সম্পর্কে আমার খুবই ভালো। উনি ওনারাও জানতে পারবে যে ওনার আইন নিয়ে কী ধারণা আছে। উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আপনারা যে সংবিধান বা যে নিয়মে বা যাদের আন্ডারে শপথ নিয়েছেন, আমি অ্যাটর্নি জেনারেলও তাদের আন্ডারে বা যে নিয়মে যে সংবিধান যাই XYZ বলেন সেইটার জায়গায় কিন্তু শপথ দিয়েছে। এই ইস্যুগুলো পুরাতন ইস্যু, যেটা ডেট, এটাকে আমি নিয়ে আসার আমি মনে করি না। এটা নতুন নতুন আসা, আমাদের যেহেতু সে আইনজীবী, সে এগুলো আর আরেকটা জিনিস বলি, না আসে, সংবিধান কিন্তু লবণ নাই। সংবিধান লবণ নাই। লবণ কি একজন খাইতেও পারে, নাও খাইতে পারে, নাকি? অনেকেই কিন্তু লবণ খায় না, আমি নিজেও ভাতে লবণ খাই না। তো এটা খাইতেও পারে আবার নাও খাইতে পারে। তো উনি বলতেছে সংবিধান একটা লবণের মতো। নো, সংবিধান একটা রাষ্ট্র পরিচালনার একটা দলিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা অকারেন্স করেন, আমি একটা অকারেন্স করি, কি আমার বিচার হয় না? সেটা কি হয়? সংবিধান সবই নিয়ম কানুন উল্লেখ আছে, তাই তো? তাহলে কি এটা ম্যান্ডেটরি? এটা কি লবণের মতো খাইতেও পারেন, না খাইতেও পারেন, ফেলেও দিতে পারেন, নাকি? অনেকেই দুধে লবণ খায়, অনেকেই দুধ ভাতে লবণ খায়, অনেকে দুধ ভাতে খায় না, অনেকে পানি দেওয়া ভাতে খায়। আমি আরেকটি বিষয় আসি, আল মামুন রাসেল, আপনার কাছে আমার যেতে হচ্ছে এই প্রসঙ্গে। আপনারা এই যে অভিযোগগুলো করছিলেন সর্দার এম জাহাঙ্গীর হোসেন, যে এই প্রসঙ্গ ধরে আপনারা সংসদে বিষয়গুলোর আলোচনা না করে কেন মাঠে চলে যাচ্ছেন, এবং সেই সাথে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে দেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে, এখন মূল অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। সংস্কার প্রশ্নে ডক্টর ইউনূসকে তিনি মাঠে থাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি ইঞ্জিনিয়ারিং করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যায়, তাহলে এই অভিযোগের ভিত্তিটা আসলে কি? আর যদি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে থাকেন, তাকেই আবার মাঠে নামার জন্য আপনারা আহ্বান করছেন কেন? দেখেন, আমি এটাও আসি, সাথে জাহাঙ্গীর ভাইয়ের কয়েকটা বিষয় আনা দরকার। একদমই শেষের দিকে আছে। দেখেন, জাহাঙ্গীর ভাই বলল যে প্রথম সংস্কারের বিষয়টা নাকি তারেক রহমান সাহেব নিয়ে আসছেন। আমরা ধরে নিচ্ছি তারেক রহমান সাহেব নিয়ে আসছেন না, ধরি না, এটা বাস্তব না। সংস্কার নিয়ে তখন মানুষ কল্পনাই করে। শেষ করি, তারপর আপনি বলবেন। আপনি বলার সময় না, এটা বাস্তব, এটা আপনাকে আমি ধরে নিলাম বাস্তব। না, ধরান, আচ্ছা, আমি বাস্তব বললাম, জান প্রথম সংস্কার বাস্তব। প্রথম সংস্কার নিয়ে আসলেন তারেক রহমান সাহেব, উনি বললেন এটা বাস্তব, আমি ধরে নিলাম বাস্তব। কি সংস্কার আসলেন? 31 দফা, তারপর ওনাদের ইস্তেহার। আমি আপনাকে ধরি, আপনি দেখেন যে 31 দফার প্রথম দফাটা কি, আমি জানি না জাহাঙ্গীর ভাই জানে কিনা। আপনি বলেন, আমি জানি না, জানি কিনা, কিন্তু আমি বলছি। প্রথম দফা হচ্ছে জনগণের গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হলে
সংবিধান সংস্কার কমিশন করা হবে, প্রথম দফা, 31 দফার প্রথম দফা। তার মানে কি আজকে সংসদ উত্তপ্ত কেন? সরকারি দল বলে সংশোধনী করব 142 দিয়ে, বিরোধী দল বলে না সংস্কার করতে হবে। তার মানে আপনার 31 দফার যে প্রথম দফা সেটা আপনি ভায়োলেশন করলেন। আপনি সংশোধনী কমিটি করেছেন, সংস্কার কমিটি করেন নাই। সংস্কার এক জিনিস, সংশোধনী আরেক জিনিস। সংশোধনী করতে 142 দিয়ে আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু সংস্কার করতে হলে আপনি 142 দিয়ে সংস্কার করতে পারবেন না, কারণ সংবিধান কিছু বেসিক স্ট্রাকচার আছে, সেটা আপনি চাইলে গণপরিষদ ছাড়া করতে পারবেন না। আচ্ছা। এটা হচ্ছে প্রথম সংস্কার ওনাদের। না, এরপরে সংসদ দিয়ে করা আমি যাবে। জাকির ভাই আমি একটু আসি। এরপরে দেখেন ওনাদের আরেকটা সংস্কার, ওনাদের 31 দফায় যায়। আমি বললাম যে জুলাই সংস্কারের পরে যায়, 31 দফায় যায়। ওনাদের ইশতেহারের মধ্যে ওনারা বলেছেন যে বিচার বিভাগে বলেছেন যে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয় আরো শক্তিশালী করা হবে। তার মানে কি ওনাদের ইশতেহারেই ছিল ওনারা সচিবালয় করবেন, অথচ সচিবালয় অধ্যাদেশটা ওনারা বাতিল করলেন। তার মানে ওনাদের যে ইশতেহার, ওনাদের যে ইশতেহার, ওনাদের 31। তারপর আরেকটা বিষয় আমি আসি, আপনি একবারে ওনাদের 31 দফা এবং জি, আপনি শেষ করলে আমি ওনার কাছ থেকে উত্তরটা নেব। আসি। দেখেন ওনারা বলেছেন ওনাদের যে ইশতেহার আছে, ইশতেহারের 11 নম্বর পেজে বলেছেন, স্থানীয় সরকারের বিষয় বলেছেন যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশ পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। এটা ওনাদের ইশতেহার। মৃত্যুজনিত জি, কারণ আমরা ছাড়া বুঝতে পেরেছি। এবং এই মৃত্যুজনিত কারণ ছাড়া ওনারা স্থানীয় সরকার করবেন না, এটা ওনাদের ইশতেহার। জি। অথচ স্থানীয় সরকার ওনারা প্রশাসক নিয়োগ করলেন। আচ্ছা, তার মানে আপনি বলতে সংস্কারের চাচ্ছেন প্রথম, ইশতেহার মানছেন তার মানে না। আমি মনে করি বেইমানি, যে জনগণের সাথে যে কি পরিমাণ বেইমানিটা হচ্ছে, এটা 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 আপনি ধরে ধরে আপনি সংস্কার, আমি তো বললাম যে সংস্কারটা একটু পরে রাখেন, আপনি 31 দফা এবং ইশতেহারে যান। 31 দফা এবং ইশতেহারে যদি আপনি যান তাহলে জি, আপনি বুঝতে বুঝতে পারবেন পেরেছি। ওনারা যে কি পরিমাণ ইউটার্ন নিয়েছে জনগণের সাথে, আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, প্রত্যেকটা আচ্ছা। ধরে ধরে আমি আপনি যদি আপনাকে একটু বলতে ওই পারবো। উত্তরটা দেন, জি। অন্তর্বর্তীকালীন সরকার যদি ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন মাঠে নামতে বলছেন? তিনিই তো ক্ষমতায় এনেছেন, আপনার এই যে অভিযোগ করছেন নাহিদ ইসলাম। এই যে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে 5 আগস্টের পরে সবাই চেয়েছিল, ছাত্র জনতা এবং সবাই চেয়েছিল রাষ্ট্র, আমি আপনাকে প্রথমে বলেছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য মানুষ রাজপথে নেমেছিল, রাষ্ট্র সংস্কার। কিন্তু যখন আজকে 5 আগস্টের পরে আপনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি রুবেল ভাইয়ের কথা ধরো, রুবেল ভাই বললেন 106 ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে সবকিছু ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। তাহলে সবকিছুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোট, একটা গুরুত্বপূর্ণ তো গণভোট। সেই গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে। উনি বললো যে গণভোটটা আছে, গণভোট যদি থাকে, গণভোটের আলোকে জনগণের প্রথম দিন আপনার শপথ নেওয়া দরকার ছিল 2টা, একটা হচ্ছে গণপরিষদের শপথ। আপনি আবার না, অন্য আমি প্রশ্নে সেটাই চলে বললাম। গেছেন। আপনার প্রশ্নের জবাব আমি কিন্তু সেটাই আমি বললাম। প্রশ্নের জবাবটা পাইনি যে যদি অন্তর্বর্তী সবাই সরকার আমাদেরটা নিয়ে নিচ্ছে। ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, করে কিন্তু- বিএনপির হাতে ক্ষমতা নিয়ে গেছে, মানে ক্ষমতা দিয়ে চলে গেছে, এই অভিযোগ যে করা হচ্ছে জাহিদ ইসলামের পক্ষ থেকে, এই অভিযোগের আসলে ভিত্তি কি তাহলে? ভিত্তিটা যদি তাই বলা ভিত্তিটা হয়, দেখেন, ভিত্তিটা আমি তিনি আপনাকে বলি। ডক্টর আপনি ইউনূসকে দেখেন কেন ডাকছেন? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কে ছিল? আপনি বর্তমান come to the পররাষ্ট্রমন্ত্রী। point. আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কে ছিল? বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। আপনি যখন রেফারি, যখন জি। দলীয় রেফারি যখন জয়ী দলের ব্যানারে চলে আসে, খলিলুর রহমানের তখন কথা আপনার প্রশ্ন বলছেন, থাকবে জি। কি? রেফারি ছিল তিনি দলীয় দলের ব্যানারে চলে আপনারা আসলেন। অন্তর্বর্তী সরকারকে অভিযোগ করছেন যে তারা আপনি- ক্ষমতা দিয়েছে, আপনি আবার তাদেরকে এই মাঠে যে রাখছেন। একটু আগে ভাই বললো না যে গুপ্ত, এটা contradictory আপনি হয়ে খলিলুর গেল রহমান না? সাহেব ছিল রেফারি দলের আচ্ছা। প্রধান, রেফারি দলের একজন সদস্য, তিনি আচ্ছা। পরবর্তীতে কোথায় হলেন? আচ্ছা। দলীয় দলের মন্ত্রী হয়ে গেলেন। আমরা তাহলে আপনার আপনার কাছ কি থেকে দাঁড়াবে? উত্তরটা মনে আপনার তো- হয় আপনার পেলাম তো না। এটা যখন আপনি দেখবেন তখন তো আপনি আমি একটু বুঝে আসতে যাবেন চাই যে আবুল ঘটনা কি হাসান হয়েছে। রুবেল, আপনার কাছে আপনি কিছু যোগ করতে চান কিনা? হ্যাঁ, যোগ করতে চাই। প্রথমত হচ্ছে যে সংস্কার কমিশন তো হয়ে গেছে, একেবারেই শেষের হ্যাঁ, পর্যায়ে আছে। সংস্কার কমিশন তো হয়ে গেছে, মানে হচ্ছে যে সংস্কার কমিশন তো অলরেডি আমরা আলাপ আলোচনা করেছি, সংস্কার কমিশন হয়ে গেছে, এটা একটা এখন settlement issue। এটা এখন বাস্তবায়নের প্রশ্ন। Right, এটা একটা ফলে এখন আর settlement কমিশনের এটা ওই আসলে অভ্যুত্থানের অনেক আগে থেকে দেওয়া যে অংশ, সেই অংশ হচ্ছে আসলে এটা ছিল। জি। এখন ধরেন গণপরিষদ ছাড়া হবে না, এই কথাটা প্রথমত মানে ঠিক না। ঠিক না, গণপরিষদ এটা আমিও বলছি। ছাড়া হবে, গণপরিষদ ছাড়া এই যে আমরা যে সংস্কার সভার কথা প্রস্তাব করেছিলাম বা সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেটাও আর একটা যেটা আসলে ওই গণভোট আদেশে আছে। এখন গণভোট আদেশে আছে, হ্যাঁ, গণভোট আদেশে আসলে কিভাবে এসছে সে আলোচনা করতে গেলে তো আরো অনেক সময় লাগবে, আপনার হাতে একেবারে এখন শেষ সময় নাই। পর্যায়ে আছে, এখন এখন আমি এই বলছি মুহূর্তে যেটা আসলে যে গণভোট সময় নেই। আদেশে কিভাবে আছে, এই আসার প্রক্রিয়াটাও আপনার সঠিক হইতে হবে, গণতান্ত্রিক হইতে হবে। এই গণতান্ত্রিক হওয়ার প্রক্রিয়াটা আপনি সংসদে গিয়ে করেন না কেন?
সংসদে গিয়ে আলাপ আলোচনা করেন, আলাপ আলোচনা করে এইটার প্রক্রিয়াটা আপনারা শুরু করেন এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে যাতে আমরা কাজ করতে পারি, এইটার জন্য আসলে মানে অনেক সবাই অনেক ঐক্যবদ্ধ হন। ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে Seven- একেবারে শেষ আমি পর্যায়ে। সংবিধানের 7B আমি সংবিধানের 7B সর্বশেষ আসলে যেহেতু দেখা আমাকে যাবে। দিয়ে 7B আমাকে মানে দিয়ে ওগুলো শুরু আমরা করছেন, দেখছি অনেক। শুধু 7B আমাকে দিয়ে দেখবেন, শেষ করতে হবে। 140 জি, আপনি পরিবর্তন 30 করতে সেকেন্ডে পারবেন যদি না। একটু জি, সংস্কার পরিবর্তন করতে পারবেন দেখুন না। গণপরিষদ যেটা বলছে যে গণপরিষদ হবে না, এটা কমপ্লিটলি সঠিক না। যেহেতু আমাদের এখন সংসদ আছে, 5ই আগস্টের পরবর্তী ঘটনায় তখন কিন্তু সংসদ ছিল না। আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি যেটা নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত হয়। এর আগেও কিন্তু গণভোটের একটা প্রচলন ছিল। আপনি বলতে পারেন যে আমার সে সময় কিন্তু সংসদ ছিল না। এখন যেহেতু সংসদ আছে, সব কিছু সংসদ হবে। রাস্তা গরম করে জনগণের দুর্ভোগ না করে জনগণের পাশে দাঁড়ান। জি। আমাদের সরকারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উন্নয়নে সর্দার আপনারা অংশীদার হন জাহাঙ্গীর হোসেন। এবং আমি মনে করি ওনাদের সাথে ধন্যবাদ। থেকে সার্বিক সহযোগিতা শেষ করেন, করতে হচ্ছে। তাহলে জনগণ আপনাদেরকে গ্রহণ করবে। জি, ধন্যবাদ। আদারওয়াইজ আজকে আমি যতগুলো কমেন্টে দেখলাম এবং যতগুলো ইস্যুতে দেখলাম, এটা কেউ ভালোভাবে নিচ্ছে না এই সময়ে রাস্তা গরম করা। সবে মাত্র সংসদে এসে সংসদে গিয়ে আমি অনেক মনে ধন্যবাদ করব সর্দার এম এদেরকে- জাহাঙ্গীর হোসেন, ব্যারিস্টার আল মামুন ধন্যবাদ রাসেল এবং আপনাকে। আবুল হাসান রুবেল, আপনাদের তিনজনকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। Boy